আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আনবার আহমেদ, বাংলাদেশ মেডিকেল কলেজ। সবাইকে ব্রাদার্স হোস্টেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তোমাদেরকে জয়েন হয়ে গেছে অলরেডি। আমরা শুরু করে দিব, 1 মিনিট সময় নিতেছি। ঠিক আছে, দেখো আজকে আমাদের টপিক তোমরা একটু যদি সময় করে দেখতে পারো তাহলে উপকার পাবা। আমরা শুরু করে আসলাম। আজকে মেইন টপিক হলো আমাদের 6 দফা। ঠিক আছে, এরপর আমরা কথা বলবো গণঅভ্যুত্থান নিয়ে। হ্যাঁ, আচ্ছা, 6 দফা তোমরা অলরেডি অনেক কিছু জানো 6 দফা সম্পর্কে। মনে রাখবা, তুমি মেডিকেল পরীক্ষা দিতে যাচ্ছ মানে মুক্তিযুদ্ধ রিলেটেড তোমার সবকিছু অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমি তোমাদের একটা সিকোয়েন্স দেওয়ার জন্য আসলে আজকে একচুয়ালি আসছি। একদিন আমরা কথা বলছি 1947 সাল থেকে 1952 সাল। ঠিক আছে, আরেকদিন কথা বলছিলাম আমরা 1971 সালের মোস্ট ইম্পর্টেন্ট যে মার্চ আর এপ্রিলের যে ঘটনা বলি ওগুলা। আর আজকে আমরা মেনলি কথা বলবো যে প্রথমে যেহেতু বেশি ইম্পর্টেন্ট 6 দফা এবং 1970 গণঅভ্যুত্থান, সেই জন্য এই দুটো আমরা আগে বলবো। আগে বলে দেন সিরিয়ালি একদম 1953 সাল থেকে শুরু করে এবং মানে 1953 সাল থেকে শুরু করে একদম 1970 সাল পর্যন্ত যে ঘটনা বলি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ওই কথাগুলো আজকে আমরা সিরিয়ালি বলে দেবো। ওকে, আচ্ছা, তো আসো আমরা শুরু করে দিই। তাহলে আমরা প্রথম কি বলছি? প্রথম আমরা 6 দফা বলবো। হ্যাঁ, তো 6 দফা কে দিচ্ছে তোমরা এগুলো সব জানো। এগুলো নিয়ে একটু কথা বলি। 6 দফা প্রথম কে দিচ্ছে? আমরা জানি বঙ্গবন্ধু। 6 দফা হলো মানে কে দিচ্ছে যদি বলি তাহলে হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, ঠিক আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, ঠিক আছে, এই 6 দফা প্রথম কি করেছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিল। বলা হয় যে এই যে 6 দফা আছে, এই 6 দফাকে কি বলা হয়? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে কি? সেগুলো বাঙালির জাতীয়তাবাদী যে বাংলাদেশের যে জাতীয়তাবাদ, এই বাঙালি যে জাতীয়তাবাদ এই ধারণার বিকাশে হলো কি 6 দফার প্রধান কি ছিল? গুরুত্বপূর্ণ তাৎপর্য। তাহলে অনেক সময় আসে যে 6 দফার তাৎপর্য কি? তাহলে 6 দফার তাৎপর্য যদি আসে তাহলে কিন্তু আনসার হলো বাঙালি জাতীয়তাবাদ। হ্যাঁ, 6 দফার তাৎপর্য কি? বাঙালি জাতীয়তাবাদ। হ্যাঁ, ঠিক আছে, 6 দফার মেইন তাৎপর্য কি? 6 দফার তাৎপর্য হলো বাঙালির জাতীয়তাবাদ। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। 6 দফার তাৎপর্য কি? বাঙালির জাতীয়তাবাদ। হ্যাঁ, এটা একটু মনে রেখো। ঠিক আছে, তারপর আসলে 6 দফা প্রথম উত্থাপন করা হয় কোথায়? আমরা যদি বলি 6 দফা প্রথম উত্থাপিত হয় কত তারিখে? 5ই ফেব্রুয়ারি। অনেকে ভাবে 6 দফা মানে 6ই ফেব্রুয়ারি। না, এটা ভুল করা যাবে না। হ্যাঁ, 6 দফা কিন্তু 5ই ফেব্রুয়ারি। হ্যাঁ, 6 দফা দেওয়া হয়েছে 5ই ফেব্রুয়ারি, কিন্তু 1966 সালে। হ্যাঁ, দফা ছিল 6টা এবং 1966 সালে, বাট শুধুমাত্র তারিখটা কি 5 তারিখ। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় আসলে অনেকে কি করে 6 দফা 6 তারিখে দেখা গেছে। তাহলে কয় তারিখে? 5ই ফেব্রুয়ারি কি করা হয়েছে? 1966 সালে এটা সর্বপ্রথম কি হয়েছে? উত্থাপন করা হয়েছে। এবং এই উত্থাপনটা কোথায় করা হয়েছে? উত্থাপিত ঢাকায় না, কিন্তু কোথায়? লাহোরে। হ্যাঁ, এটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, উত্থাপিত কোথায় হয়েছে? লাহোরে কিন্তু। হ্যাঁ, তাহলে পাকিস্তানের লাহোরে কি হয়েছে? এই 6 দফাটা প্রথম কি হয়েছে? উত্থাপিত হয়েছে। উত্থাপন কে করছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কত তারিখে? 5ই ফেব্রুয়ারি 1966 সাল। হ্যাঁ, সালগুলো পড়বো এবং কোথায় উত্থাপিত হয় এটা খুব ইম্পর্টেন্ট। কে উত্থাপন করছে বলছি? সর্বপ্রথম উত্থাপন করছে কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করছে? এই যে 6 দফা ছিল, এই 6 দফাকে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঠিক আছে, বলছিল যে বলেন যে এই 6 দফা হলো আমাদের বাঁচার দাবি। এটাও মাঝে মাঝে পরীক্ষা আসে। আমাদের কিসের দাবি? বাঁচার দাবি। হ্যাঁ, তাহলে বঙ্গবন্ধু এই 6 দফাকে কি হিসাবে উল্লেখ করছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই 6 দফাকে বলছে আমাদের বাঁচার দাবি হিসেবে উল্লেখ করছেন। এবং আমি বলছি এটা তাৎপর্য কি? বাঙালির জাতীয়তাবাদ। এটা কত তারিখে উত্থাপিত হয়েছে? 5ই ফেব্রুয়ারি 1966 সালে। ঠিক আছে, 5ই ফেব্রুয়ারি কি 1966 সালে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা আছে সেটা হলো যে এটা আনুষ্ঠানিকভাবে কত তারিখে উত্থাপন হয়? এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আনুষ্ঠানিকভাবে। এখন উত্থাপন হয়েছে কিন্তু 5ই ফেব্রুয়ারি, কিন্তু যখনই তোমার আনুষ্ঠানিক কথাটা চলে আসবে তখনই আনসার এটা হয়ে যাবে 23 মার্চ 1966। হ্যাঁ, এই সহজ কোশ্চেন গুলো আমরা ভুল করে ফেলি। যেমন উত্থাপন সবাই করে যায় 5ই ফেব্রুয়ারি, হুট করে কোশ্চেন চলে আসছে আনুষ্ঠানিক উত্থাপন কত তারিখ হয়েছে, তখন আনসার কিন্তু 23 মার্চ। এটা কি 1966। এটাও কি উত্থাপন করছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে 6 দফা রিলেটেড যত কিছু আছে মোস্ট প্রবাবলি সবকিছু কি করছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করছে। এটা কত সালটা কি? 1966। এবং কয়টা দফা ছিল? অবশ্যই 6টা দফা ছিল, এই জন্য নাম 6 দফা। আর এটা কয় তারিখে বলছি? 5ই ফেব্রুয়ারি। ঠিক আছে, 5ই ফেব্রুয়ারি।
বঙ্গবন্ধু তারিখ 6 দফাকে কি হিসেবে আখ্যায়িত করছে, বলছে এটা আমাদের বাঁচার দাবি। হ্যাঁ, আর পাকিস্তানের যে তৎকালীন প্রেসিডেন্ট ছিল আইয়ুব খান বলছিল যে এটা কি পাকিস্তানের জন্য রাষ্ট্রদ্রোহী। ঠিক আছে, যাই হোক ওটা আমাদের জানার দরকার নেই, ওটা এত ইম্পর্টেন্ট কিছু না। বাট 6 দফা হিসেবে পালিত হয় কেন, আমরা যে 6 দফা দিবসটা কবে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেকে ভাবে আমি কিছু কথা ক্লিয়ার করলাম যে 6 দফা মানে 6 তারিখ না। ঠিক আছে, 6 দফা মানে 6টা দফা। 6 দফা কত তারিখ উত্থাপিত হয়, 5ই ফেব্রুয়ারি। 6 দফা আনুষ্ঠানিকভাবে কত তারিখ উত্থাপিত হয়, 23 মার্চ। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো 6 দফা দিবস কবে, এটা পরীক্ষায় প্রায় আসে। হ্যাঁ, 6 দফা দিবস কবে, খুবই ইম্পর্টেন্ট। আমি মনে রাখতাম এরকম যে 6টা দফা, ঠিক আছে, আমি মনে রাখতাম যেটা যে দফা হলো 6টা, ঠিক আছে, উত্থাপন হলো 5ই ফেব্রুয়ারি, আর এটা দিবসটা হলো 7ই জুন। তাহলে 5, 6, 7, ঠিক আছে। কি বলছি, এটা হলো ফেব্রুয়ারি, এটা উত্থাপন হয়, 6টা হলো দফা আর 7 হলো জুন। ঠিক আছে, এই 5ই ফেব্রুয়ারি উত্থাপন হয়, 6টা হলো দফা আর 7ই জুন হলো কি 6 দফা দিবস। তাহলে 6 দফা দিবস যখন আসবে আনসার হলো 7ই জুন। হ্যাঁ, আনসার কত, 7ই জুন। অনেকে পরীক্ষায় 6 দফা দিবস হিসেবে 5ই ফেব্রুয়ারি দেখা আসে অথবা 23 মার্চ দেখা আসে। তাহলে আনসারটা কি হবে, 6 দফা দিবস যদি আসে তাহলে আনসার হলো আমার 6 দফা দিবস কি 7ই জুন। মনে রাখার টেকনিকটা বলছি এরকম 5, 6, 7 মনে রাখবো। 5 তারিখে উত্থাপিত, 6টা দফা আর 7ই জুন হলো কি 7ই জুন হলো আমার 6 দফা দিবস। আর আনুষ্ঠানিক বললেই শুধুমাত্র কি করবো, আমি 23 মার্চ বলবো। তাহলে আমি ওভারঅল যদি বলি এই কথাগুলো মোস্ট ইম্পর্টেন্ট 6 দফা থেকে। 6 দফা কে উত্থাপন করছে, আমি বলছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোথায় উত্থাপিত হয়েছে, পাকিস্তানের লাহোরে। কত তারিখে, 5ই ফেব্রুয়ারি। আনুষ্ঠানিকভাবে কত, 23 মার্চ। ঠিক আছে, এর তাৎপর্য কি, বাঙালি জাতীয়তাবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটাকে কি হিসেবে উল্লেখ করছে, আমাদের বাঁচার দাবি হিসেবে। ঠিক আছে, এটা এই যে আমাদের বাঁচার দাবি বলছি, এই যে 6 দফা, ওইটাই 6 দফাকে কার সাথে তুলনা করা হয়, এটা অবশ্য পরীক্ষায়। হ্যাঁ, তুলনা করা হয় কার সাথে, মেঘনা কার্টার সাথে। কার সাথে, মেঘনা কার্টার সাথে। হ্যাঁ, 6 দফাকে কি বলছি, তুলনা করা হয় মেঘনা কার্টার সাথে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট। 6 দফাকে কার সাথে তুলনা করা হয়, মেঘনা কার্টার সাথে। এটাও মেডিকেল কোশ্চেন ছিল। ঠিক আছে, 6 দফাকে কার সাথে তুলনা করা হয়, মেঘনা কার্টার সাথে। হ্যাঁ, ঠিক আছে, 6 দফাকে তাহলে কার সাথে তুলনা করা হয় বলছি, মেঘনা কার্টার সাথে। হ্যাঁ, একটু ক্লিয়ার কিনা দেখো। দেন যদি বলি 6 দফাকে কোন প্রস্তাবের ভিত্তিতে 6 দফা হয়েছে, কোন প্রস্তাব, সেটা হলো সিমলা প্রস্তাব। কোন প্রস্তাব, সিমলা প্রস্তাব। হ্যাঁ, এটা মাঝে মাঝে আসে, একটু দেখে রেখো। কোন প্রস্তাবের ভিত্তিতে, সিমলা প্রস্তাব। বা এই সিমলা প্রস্তাবটা যেহেতু লাহোরে দেওয়া হয়েছে এই জন্য এটাকে লাহোর প্রস্তাব বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে আমি আবারও একটু ক্লিয়ার করতেছি। তুলনা করা হয়েছে কার সাথে, মেঘনা কার্টা দলিলের সাথে। এবং এই প্রস্তাবটা কোন প্রস্তাবের ভিত্তিতে, আমরা বলছি সিমলা প্রস্তাবের ভিত্তিতে। হ্যাঁ, কোন প্রস্তাব, সিমলা প্রস্তাব। অথবা এই সিমলা প্রস্তাব কোথায় দেওয়া হয়েছিল, লাহোরে দেওয়া হয়েছিল। তাহলে এই যেন এই প্রস্তাবের আরেকটা নাম কি বলা যায়, লাহোর প্রস্তাব। আর বঙ্গবন্ধু যখন হলো কোর্ট পড়তো, বঙ্গবন্ধুর কোর্টে কি ছিল, 6টা বোতাম ছিল। কেন 6টা বোতাম ছিল, এই 6 দফাকে কি করতো, 6টা বোতাম প্রতিনিধিত্ব করতো। হ্যাঁ, মোটামুটি এগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট। দেন লাস্ট বিসিএস এর যে প্রশ্নটা আসছিল যে 6 দফার সাথে কয়টা দফা অর্থনৈতিক ভাবে কি সম্পর্কিত। এই জন্য আসলে 6টা দফা যেহেতু খুবই ইম্পর্টেন্ট জিনিস, এই জন্য আমি একটু 6টা দফার নাম একটু লিখে দিচ্ছি, তোমরা একটু একবার চোখ বোলায় যাও, যাতে হলো পরীক্ষা আসলে যাতে পারতে পারো আর কি। হ্যাঁ, এই চলো আমরা 6 দফা রিলেটেড কথাবার্তা মোটামুটি এইটুকুই। দেন আমরা 6টা দফা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, কি কি 6 দফা ছিল। ওকে, ঠিক আছে, বুঝে দিলাম তাহলে একটু। দিবসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, দিবসটা 7ই জুন। পরীক্ষায় 5ই ফেব্রুয়ারি দেখানো যাবে না। আর এটা ঢাকায় না, কিন্তু লাহোরে উত্থাপিত হয়েছে। হ্যাঁ, আর এটা দলিল তৈরি করা হয় মেঘনা কার্টার সাথে। আর এটা হলো প্রস্তাব দেওয়া হয়েছে সিমলা প্রস্তাবের ভিত্তিতে। ওকে, ঠিক আছে, তাহলে চলে আসো আমরা 6টা দফা নিয়ে কথা বলি। ঠিক আছে, 6 দফার প্রথম দফা যে ছিল, 6 দফার প্রথম দফা কি ছিল, 6 দফার প্রথম দফা ছিল এটা মানে শাসনতন্ত্রটা কেমন হবে এবং রাষ্ট্রের প্রকৃতিটা কেমন হবে। বলা হয় এই জায়গায় যে শাসনটা থাকবে সেটা হলো প্রাদেশিক শাসন। কিরকম, কি শাসন, প্রাদেশিক শাসন থাকবে। হ্যাঁ, প্রাদেশিক শাসন থাকবে এবং সংসদীয় সরকার থাকবে। কি থাকবে, সংসদীয় সরকার থাকবে। তাহলে এক নাম্বার যে দফা ছিল আমাদের, এটা ছিল প্রাদেশিক শাসন এবং সংসদীয় সরকার। ঠিক আছে, 2 নাম্বার যে দফা, দ্বিতীয় দফা কি ছিল, দ্বিতীয় দফা ছিল কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। তোমাদের এত ডিটেলস জানার দরকার নেই, খালি জাস্ট হেডলাইনটা বললেই হবে, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। হ্যাঁ, কেন্দ্রীয় সরকারের কতটুকু ক্ষমতা থাকতে পারবে। তাহলে 1 নাম্বার দফাটা কি বলছি আমরা, 1 নাম্বার দফা বলছি আমরা, সেটা হলো প্রাদেশিক স্বায়ত্তশাসন এবং কি বলছি, সাথে সংসদীয় সরকার পদ্ধতি। ঠিক আছে, সংসদীয় সরকার পদ্ধতি। তারপরে কি বলতেছি, 2 নম্বর দফার নাম কি বলছি, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কতটুকু থাকবে। এখন এর ডিটেলস তোমাদের জানার দরকার নেই, আপাতত এই হেডলাইন গুলো জানো। তারপর সে তৃতীয় দফা কি আছে, মুদ্রা সম্পর্কিত। হ্যাঁ, তৃতীয় দফাটা কি, মুদ্রা বা অর্থ সম্বন্ধীয় ক্ষমতা, অর্থ সম্বন্ধীয় ক্ষমতা কতটুকু থাকবে। ঠিক আছে, তাহলে মুদ্রা বা অর্থ সম্বন্ধীয় ক্ষমতা কতটুকু থাকবে।
ঠিক আছে। তাহলে 1 নম্বর প্রাদেশিক শাসন, 2 নম্বর কেন্দ্রীয় সরকার, 3 নম্বর হলো কি বলছি মুদ্রা সম্পর্কিত ক্ষমতা, ঠিক আছে। চতুর্থ দফায় কি মনে রাখবো, সেটা হলো রাজস্ব বা কর সম্বন্ধীয় ক্ষমতা, রাজস্ব কি বলে, কর সম্বন্ধীয় যে ক্ষমতাটা আছে, ঠিক আছে, রাজস্ব বা কর সম্বন্ধীয় যে ক্ষমতাটা থাকবে। তারপর পঞ্চম দফায় কি বৈদেশিক যে বাণিজ্য করবো আমরা, বৈদেশিক বাণিজ্য সম্পর্কিত ক্ষমতা, ঠিক আছে, বাণিজ্য ক্ষমতা কতটুকু থাকবে আর কি। হ্যাঁ, এগুলো ডিটেলস আমি বলতেছি না, জাস্ট হেডলাইন গুলো বলতেছি। আর লাস্ট যে ষষ্ঠ দফা ছিল এটাতে বলা হয়েছিল আঞ্চলিক সেনাবাহিনী গঠন। কি বললাম, আঞ্চলিক সেনাবাহিনী গঠন। হ্যাঁ, আঞ্চলিক সেনাবাহিনী গঠন। এই যে আঞ্চলিক যে সেনাবাহিনীটা আসলো এটার নাম প্যারামিলিশিয়া ছিল, প্যারামেলাশিয়া, ঠিক আছে। এটা তো মনে রেখো যে আঞ্চলিক যে সেনাবাহিনী ছিল তার নাম কি ছিল, প্যারামেলাশিয়া বা প্যারামেলাশিয়া, ঠিক আছে, বা প্যারামিলিটারি সেনাবাহিনী, ঠিক আছে। আমি আবার একটু লিখে দিচ্ছি এই পাশে, প্যারামিলিশিয়া বা প্যারামিলিটারি। হ্যাঁ, প্যারামিলিটারি সেনাবাহিনী। হ্যাঁ, এখন আবার একটু বলে দিচ্ছি। তাহলে প্রথম যে দফা ছিল এটা হলো প্রাদেশিক স্বায়ত্তশাসন এবং সংসদীয় সরকার পদ্ধতি থাকবে। দ্বিতীয় যে দফা ছিল এটা বলছিল কি কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কতটুকু থাকবে। তৃতীয় যে দফা ছিল মুদ্রা বা অর্থ সম্পর্কিত কতটুকু ক্ষমতা থাকবে। চতুর্থ যে দফা ছিল যে রাজস্ব বা কর এটা কতটুকু মানে সরকারের ক্ষমতা থাকবে। বৈদেশিক যে বাণিজ্য নীতি, বিদেশি কোন দেশের সাথে কতটুকু বাণিজ্য করবে এই ক্ষমতা কতটুকু থাকবে। ষষ্ঠ যে দফা ছিল এটা বলছিল আঞ্চলিক সেনাবাহিনী অথবা প্যারামিলিশিয়া অথবা প্যারামিলিটারি সেনাবাহিনী, ঠিক আছে। মানে ব্যাপারটা হলো আঞ্চলিক সেনাবাহিনী হতে হবে, হ্যাঁ, কেন্দ্রীয় নয়, ঠিক আছে। অর্থাৎ যে বিসিএস কোশ্চেনটা ছিল ওই জায়গায় ছিল হলো কি অপশনটা ছিল কোনটা 6 দফার দফা না, ওটা অপশনে ছিল বিচার বিভাগ। দেখো এখানে কোনো বিচার বিভাগ নাই, অর্থাৎ 6 দফার সাথে বিচার বিভাগের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। তাহলে এটা বাদ, এটা অপশন আনসার ছিল। বলছিল কোন দফাটা 6 দফার অন্তর্ভুক্ত নয়, তাহলে আনসার হলো বিচার বিভাগ। আর আরেকটা কোশ্চেন বলছিল যে অর্থ সম্বন্ধীয় কয়টা ক্ষমতা আছে বা কয়টা দফা আছে। দেখো এটাতে মুদ্রা আছে, আর আমরা জানি কর বা রাজস্ব এটাতে মুদ্রা আছে, আর বৈদেশিক বাণিজ্য এটার মধ্যে কি আছে, মুদ্রা রিলেটেড আছে। অর্থাৎ এই 3, 4, 5 এই 3টা দফা কি অর্থ সম্বন্ধীয়, হ্যাঁ, মানে অর্থের সাথে সম্পর্কিত আছে। এই মোটামুটি 6 দফা, তোমাদের নামগুলো মোটামুটি মনে রাখলে হবে। আর যতটুকু কথা একটু আগে বলছি অতটুকু মনে রাখলে ইনশাল্লাহ কমন পেয়ে যাবা, ঠিক আছে। একটু ক্লিয়ার কিনা দেখো 6 দফা যে দিবসটা আছে, তাহলে এইটুকু হলো আমার 6টা দফা। হ্যাঁ, 6টা দফা জাস্ট একটু রিডিং দিয়ে রাখবা যে যে দুইটা কোশ্চেন বললাম যে বিচার বিভাগ 6 দফার অন্তর্ভুক্ত না, আর অর্থ সম্বন্ধীয় দফা কয়টা আছে, 3টা। এই এতটুকু মোটামুটি আর একটু রিডিং দিবা যে কোন কোন দফা আছে। হ্যাঁ, অনেক সময় চলে আসে প্রথম দফাটার নাম কি, তাহলে আনসার হলো প্রাদেশিক স্বায়ত্তশাসন এবং সংসদীয় সরকার পদ্ধতি। ওকে, ঠিক আছে। আর হলো কেন 6 দফা দিবসটা হলো 7 জুন পালন করা হয়, কারণ ওই 7 জুন কি হয়েছিল, একজন মানুষ মারা গেছিল, ঠিক আছে। 7 জুন তার নাম ছিল মনুমিয়া, ঠিক আছে। এটা অনেক সময় আসে যে হলো যে 6 দফার সাথে কে মানে কোন ব্যক্তি 6 দফার সাথে রিলেশন বা কোন ব্যক্তি 6 দফার সাথে সম্পর্কিত, যে শহীদ হয়েছে বা প্রথম শহীদকে, এটা অনেক সময় চলে আসে। তাহলে আনসার কিন্তু মনুমিয়া প্রথম কি হয়েছে, এই আমাদের 6 দফায় কি হয়েছে, 7 জুন কি হয়েছিল, পুলিশের গুলিতে মানে মৃত্যুবরণ করছিল। এবং এই জন্যই ওনার মৃত্যুর জন্যই কি করা হয়েছিল, 6 দফা দিবসটা পালন করা হয় এখনো 7 জুনকে, ঠিক আছে। একটু ক্লিয়ার কিনা দেখো। ঠিক আছে, একটু ক্লিয়ার হলে আমরা পরবর্তীতে চলে যাবো। তাহলে 6 দফা রিলেটেড কথা যতটুকু বলছি এইটুকু আমি বিশ্বাস করি ইনশাল্লাহ কমন পড়ার কথা, ঠিক আছে। ঠিক আছে, মুছে দিলাম। আচ্ছা, তারপরে চলে আসো আগরতলা ষড়যন্ত্র মামলা, কারণ আমি একটু সিরিয়ালে যাচ্ছি, ঠিক আছে। আগরতলা ষড়যন্ত্র মামলা, হ্যাঁ, আগরতলা মামলা যে ছিল, হ্যাঁ, আগরতলা মামলার নাম কি ছিল, এটা অনেক সময় চলে আসে। নাম কি ছিল, রাষ্ট্রের সাথে কার ছিল, রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। হ্যাঁ, তাহলে অনেক সময় চলে আসে আগরতলা ষড়যন্ত্র মামলার নামটা কি ছিল, তাহলে রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য, ঠিক আছে। তাহলে নামটা কি ছিল, রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। এটা আগরতলা ষড়যন্ত্র মামলার প্রথম নাম, ঠিক আছে। মামলাটা দায়ের করা হয়েছিল কত তারিখে, মামলাটা দায়ের করা হয়েছিল, ঠিক আছে, বলা হয় 3রা জানুয়ারি,
এটা লেখা আছে অনেক বই আবার 18 জানুয়ারি লেখা আছে, ঠিক আছে, MP3 তে 18 জানুয়ারি লেখা আছে। যাই হোক দুইটা একটু মনে রাখো, এটা 1968 সালে, কত সালে? 1968 সালে, 69 না কিন্তু। আগরতলা ষড়যন্ত্র মামলাটা 1968 সালের ঘটনা, ঠিক আছে। আচ্ছা 6 দফা কত সালে ছিল? 1966 তে ছিল, তাই তো? তাহলে 6 দফা 66, 66 করে 67 তে ইম্পর্টেন্ট কোনো কিছু নাই, এরপর 68 তে চলে আসছি, ঠিক আছে। এই তাহলে আগরতলা কত তারিখে? 1968 সালে, ঠিক আছে। আমি বলছি মামলা দায়ের করা হয়েছিল কত তারিখে? 23 জানুয়ারি, বা কোনো কোনো বই 18 জানুয়ারি আছে, দুইটা অপশন একসাথে থাকার কথা না। যাই হোক 1968 সালটা মনে রেখো, ঠিক আছে। মামলার আসামি কয়জন ছিল? খুব ইম্পর্টেন্ট, আসামি কয়জন ছিল? আসামি ছিল 35 জন, আসামি ছিল 35 জন। প্রধান আসামি কে ছিল? প্রধান আসামি কে ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঠিক আছে। প্রধান আসামি কে ছিল? বঙ্গবন্ধু, ঠিক আছে। প্রধান আসামি কাকে করা হয়েছিল? বঙ্গবন্ধুকে, ঠিক আছে। তাহলে আমি আবারও বলতেছি, নাম কি ছিল? রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমানের অন্যান্য। তারিখটা দায়ের করা হয়েছে 23 জানুয়ারি বা 18 জানুয়ারি, যেটা বলো, দুই রকম তথ্য আছে। 1968 সাল। আসামি করা হয়েছিল কয়জনকে? 35 জনকে, বঙ্গবন্ধু সহ কিন্তু। আর বঙ্গবন্ধু সারা কয়জন? 34 জন, ঠিক আছে। আচ্ছা প্রধান আসামি কে ছিল? বঙ্গবন্ধু। মাঝে মাঝে চলে আসি 17 নম্বর আসামি কে ছিল? 17 নম্বর আসামি, হ্যাঁ 17 নম্বর আসামি ভাই কেন বলেন সবগুলো বাদ দিয়ে? 17 নম্বর আসামি ইম্পর্টেন্ট আছে, একটু পরে পড়াবো, ঠিক আছে। ওনার নাম ছিল সার্জেন্ট জহুরুল হক। ওনার নাম কি ছিল? সার্জেন্ট জহুরুল হক। খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরে একটু পরে রেখো, সার্জেন্ট জহুরুল হক, হ্যাঁ সার্জেন্ট জহুরুল হক, ঠিক আছে। একটু পরে বলবো আমরা কেন 17 নম্বর আসামি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই মোটামুটি আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মোটামুটি তোমাদের লেভেলে আরো একটু জিনিস আছে, কে কি ছিল, আসামি পক্ষের উকিল কে ছিল, বা হলো প্রধান মানে কি বলে মানে পক্ষের উকিল কে ছিল, বিপরীত পক্ষের উকিল কে ছিল, এগুলো বা বিচারপতি কে ছিল, মাঝে মাঝে চলে আসে, ওগুলো দেখে রাখতে পারলে ভালো। বাট এত ডিটেলস আসলে মেডিকেলে যায় না, সো এত ইম্পর্টেন্ট মানে এত ইয়েতে যাওয়ার দরকার নেই। তুমি নর্মালি সহজভাবে চিন্তা করো, নাম কি, দায়ের করা হয়েছে কত তারিখে বা কত সালে, বিশেষ করে সালটা ইম্পর্টেন্ট বেশি। আসামিটা 35 জন, প্রধান আসামি বঙ্গবন্ধু, 17 নম্বর আসামির নাম সার্জেন্ট জহুরুল হক, ঠিক আছে। এই তারপর 68 ঘটনা শেষ, এরপর চলে আসি আমরা 69 গণ অভ্যুত্থান। আমরা কত চলে আসবো? 69 এর গণ অভ্যুত্থান, ঠিক আছে। 69 এর গণ অভ্যুত্থান, ঠিক আছে। এই 69 সালে পরবর্তীতে কি হলো? গণ অভ্যুত্থান হলো, মানে চারপাশ থেকে সবাই যার জায়গাতে যা ছিল, যত ধরনের সংগঠন ছিল, সব সংগঠন একত্রিত ভাবে যে অভ্যুত্থান দেয়, এটাকেই বলা হয় 69 এর গণ অভ্যুত্থান, ঠিক আছে। এই গণ অভ্যুত্থানের ক্ষেত্রে আমরা একটু সিরিয়ালি যাব। প্রথম যাব 69 সালের 5 ফেব্রুয়ারি, আমি একদম সিরিয়ালি যাব। 5 ফেব্রুয়ারি, 5 ফেব্রুয়ারি সর্বপ্রথম কি হয়? সর্বপ্রথম 5 ফেব্রুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। কি হয়? সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়, ঠিক আছে। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদটা গঠিত হয়, ঠিক আছে। এই যে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ছিল, এইগুলো এত ইম্পর্টেন্ট না, একটু সিরিয়ালটা মেনটেন করার জন্য আমি বলতেছি, একটু মোটামুটি মনে রাখো, তোমাদের লেভেল আসলে এত কিছু লাগবে না, যেটুকু লাগবে আমি বলে দিব কোনটা লাগবে। ওনারা কি করছেন? 11টা দফা দিয়েছিল। কয়টা দফা দিয়েছিল? সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ 11টা দফা দিয়েছিল, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা এই তাহলে কি বলছি, 5 ফেব্রুয়ারি খেলে মনে রেখো সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল, এবং ওরা কয়টা দফা দিয়েছিল? 11টা দফা দিয়েছিল, ঠিক আছে। এবং পরবর্তীতে আমরা জানি হলো কি, এর আগে যে 1966 সালে আওয়ামী লীগ কয়টা দফা দিয়েছিল? আওয়ামী লীগ দিয়েছিল 6টা দফা, ঠিক আছে। আওয়ামী লীগ কয়টা দিয়েছিল? 6টা, ঠিক আছে। আরেকটা আছে গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ, আর গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ ওরা দিয়েছিল, গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ দিয়েছিল 8টা দফা, ঠিক আছে, বুঝছো? এগুলো একটু একটু জাস্ট চোখ বলে রাখবে যে ছাত্র সংগ্রাম পরিষদ 11টা দফা দিচ্ছে, আওয়ামী লীগেরটা দেওয়া হয়, আর গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ বা ডিএসি বলা হয়, যাই হোক গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ দিচ্ছে 8টা দফা, একটু চোখ বলে রাখো, ঠিক আছে। একটু যদি বলি তাহলে 5 ফেব্রুয়ারি কি হয়েছে তোমাকে একদম সিঙ্গলি যদি মনে রাখো, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়েছে, 11টা দফা দিছে, ঠিক আছে। এবং গণ অভ্যুত্থানটা কেন তৈরি হয়েছে দেখো, এই যে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের 11টা দফা, আওয়ামী লীগের 6টা দফা, গণতান্ত্রিক সংগ্রাম পরিষদের কি 8টা দফা, এই এতগুলো দফা 3টা পরিষদ থেকে যখন একবারে অভ্যুত্থান মানে কি বলে অভ্যুত্থান হয়েছে, ওটাকে বলা হয় কি 69 এর গণ অভ্যুত্থান, ঠিক আছে। তাহলে এই 3টা দফার জন্য কি হয়েছে, একত্রিত ভাবে 5 ফেব্রুয়ারি থেকে কি হয়েছে, এবং মানে একদম র্যাপিডলি কি চারপাশে এই আন্দোলনগুলো ছড়িয়ে গেছে। এটা 8টা দফা কত তারিখে দিচ্ছে? 8 ফেব্রুয়ারি দিচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। এটা দেখলে দেখতে পারো, বা সরি এটা ফেব্রুয়ারি লিখছিলাম, 8 জানুয়ারি হবে, স্যার 2 জানুয়ারি হবে, হ্যাঁ ফেব্রুয়ারি লিখে ফেলছি, ঠিক আছে, এটা জানুয়ারি হবে। তো
তাহলে 5ই জানুয়ারি আর আমরা 8ই জানুয়ারি ঘটনা বললাম। তো 69-এর 5ই জানুয়ারি মানে 69-এর প্রথম থেকে একদম, হ্যাঁ 5ই জানুয়ারি কি এরকম তিনটা দল তিন ভাবে কি দফাগুলো দিয়েছিল, ঠিক আছে। পরবর্তী চলে আসো, পরবর্তী যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো 20 জানুয়ারি, ঠিক আছে। 5 আর 8 এর এত বেশি ইম্পর্টেন্ট না, এগুলো একটু টুকটাক রেডিং দিও। 20 জানুয়ারি এসে সর্বপ্রথম যে ঝামেলাটা হলো দেখো, আমরা বলছি 5 আর 8। 5 তারিখে কি বলছিলাম? 5 তারিখে বলছিলাম সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, আর 8 তারিখে বলছিল গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ, আর 6 দফা 1966 সালে দিয়ে ফেলছিল, ঠিক আছে। এই দিনে কি হয়, সর্বপ্রথম কি ঢাকা মেডিকেল কলেজ থেকে কি হয়, ছাত্রনেতা কি আসাদুজ্জামান আসাদ কি হয়, পুলিশের গুলিতে কি হয়, প্রথম শহীদ হয়, ঠিক আছে। তাহলে এই জন্য বলা হয় যে 69-এর গণঅভ্যুত্থানে শহীদ কে ছিল, তাহলে আনসার হলো আসাদ কিন্তু, হ্যাঁ। এই জন্য পরবর্তীতে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে আসাদ গেট আছে, আসাদ গেটের নাম কি, মানে সরি আইয়ুব গেট ছিল, ওটা পরবর্তীতে কি করা হয়েছে, আসাদ গেট নাম দেওয়া হয়েছে, ঠিক আছে। যাই আমরা একটু পরে বলতেছি। তাহলে প্রথম কথা কি, এই দিন এই যে 20 জানুয়ারি এই দিন হরতালে কি হয়, শহীদ হয় কে, ঠিক আছে, আসাদ। হরতালে কি শহীদ হয় কে, আসাদ, হ্যাঁ। আসাদ কি ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। আসাদ কোন জায়গার ছাত্র ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, হ্যাঁ। আসাদ পিছিয়ে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কোন বিভাগের, ইতিহাস বিভাগের, হ্যাঁ, ইতিহাস বিভাগের ছাত্র ছিল, একটু দেখে রেখো আর কি, হ্যাঁ, ঠিক আছে। তো আসাদ যেহেতু কি বলছেন, ওনার নাম ছিল আসাদুজ্জামান আসাদ, ওই পুলিশের গুলিতে সর্বপ্রথম শহীদ হয়। একদিন হরতাল পালিত হওয়ার ফলে ওই জায়গায় ওই দিন কি হয়েছে, পুলিশের গুলিতে শহীদ হয়েছিল। এই জন্য এই 20 জানুয়ারিকে বলা হয় আসাদ দিবস। এগুলো পরীক্ষায় ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, আসাদ দিবস, এটা 3টাতে মনে রাখবা, ঠিক আছে, আসাদ দিবস, ঠিক আছে। আর এই যে 69-এর গণঅভ্যুত্থান, এই স্মৃতি রক্ষার্থে, ঠিক আছে, এর স্মৃতি রক্ষার্থে ঠিক আছে, স্মৃতি রক্ষার্থে আইয়ুব গেটের নাম কি, আইয়ুব গেটের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে, আসাদ গেট রাখা হয়েছে, ঠিক আছে, একটু মনে রেখো। তাহলে এই আসাদ গেট আসলে কার মানে স্মৃতি রক্ষার্থে বলা হয়েছে, গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে। আসাদ দিবস কত, 20 জানুয়ারি, ঠিক আছে। 20 জানুয়ারি কি ছিল, কি কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়। কোন বিভাগের ছাত্র ছিল, ইতিহাস বিভাগের। উনি কি ছিল, পুলিশের গুলিতে মানে শহীদ হয়েছিল, এবং এই জন্য 20 জানুয়ারি কি বলা হয়, আসাদ দিবস। আর এই স্মৃতি রক্ষার্থে আইয়ুব গেটের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে, বর্তমানে আসাদ গেট রাখা হয়েছে, হ্যাঁ, বর্তমানে কি রাখা হয়েছে, আসাদ গেট রাখা হয়েছে, ওকে। এটা পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। তাহলে 5 জানুয়ারি ঘটনা বলছি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, 8 জানুয়ারি বলছি গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ, 20 জানুয়ারি এসে কি হলো, হরতাল হলো, এবং কি আসাদ কি হলো, মারা গেল, এবং এই জন্য এই 20 জানুয়ারি কি হলো তাকে আসাদ দিবস হিসেবে ঘোষণা করা হলো, এবং ওনার স্মৃতি রক্ষার্থেই আমাদের আইয়ুব গেটের নাম পরিবর্তন করে কি রাখা হলো, আসাদ গেট রাখা হলো, হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে 5, 8 আর 20-এর ঘটনা চলে গেল। তারপর চলে আসো 24 জানুয়ারি। তারপর কত চলে আসবো, 24 জানুয়ারি, ঠিক আছে। 24 জানুয়ারি হলো পুলিশের গুলিতে আরেকজন নিহত হলো, তার নাম ছিল মতিউর রহমান। কে নিহত হলো, 24 জানুয়ারি পুলিশের গুলিতে কে নিহত হলো, মতিউর রহমান। মতিউর রহমান 10ম শ্রেণীর ছাত্র ছিল, হ্যাঁ, খুব ছোট একজন ব্যক্তি ছিল, ঠিক আছে, 10ম শ্রেণীর ছাত্র ছিল, ঠিক আছে। তারপরে দেখো দেশের জন্য তার কত কি ছিল, মায়া ছিল, বা হলো বা ত্যাগ তিতিক্ষা ছিল। 10ম শ্রেণীতে পড়া একজন ছাত্র কি করছে, এই গণঅভ্যুত্থানে যে কি হয়েছে, পুলিশের গুলিতে নিহত হয়েছিল। তারপর মতিউর রহমান যখন এরকম 10ম শ্রেণীর একজন ছাত্র যখন, ঠিক আছে, নিহত হলো, পরবর্তীতে এই 24 জানুয়ারিকে কি করা হয়, গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালিত হয়, হ্যাঁ, ঠিক আছে। অনেক সময় চলে আসে গণঅভ্যুত্থান দিবস, এটা খুব ইম্পর্টেন্ট, 3 স্টার দিবা। তাহলে আমরা বলছি আসাদ যখন মারা গেছিল 20 জানুয়ারি, ওটাকে আসাদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। আর 24 জানুয়ারি যে মতিউর রহমান মারা গেছে 10ম শ্রেণীর ছাত্র, ওনার জন্য এই 24 জানুয়ারিকে বলা হয় গণঅভ্যুত্থান দিবস, খুব ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ। 24 জানুয়ারিকে বলা হয় কি, গণঅভ্যুত্থান দিবস, খুব ইম্পর্টেন্ট, একদম মাস্ট মনে রাখবা। 24 জানুয়ারি কি বলছি, 24 জানুয়ারিকে বলা হয় গণঅভ্যুত্থান দিবস, হ্যাঁ, ঠিক আছে। এই তারপর চলে আসো জানুয়ারি মাসের ঘটনা শেষ। তারপর আমরা ফেব্রুয়ারিতে চলে যাবো। ফেব্রুয়ারির মধ্যে 2টা ফেব্রুয়ারি ইম্পর্টেন্ট, একটা হলো 15 ফেব্রুয়ারি, আর একটা হলো 18 ফেব্রুয়ারি, হ্যাঁ। 15 ফেব্রুয়ারি আর 18 ফেব্রুয়ারি, ওই যে আমরা বলছিলাম 17 নং যে আসামি ছিল, 17 নং আসামির নাম কি ছিল, মনে আছে, আগরতলা ষড়যন্ত্র মামলায় তার নাম ছিল সার্জেন্ট জহুরুল হক। সার্জেন্ট জহুরুল হক, এই সার্জেন্ট জহুরুল হকই 15 ফেব্রুয়ারি কি হয়, পুলিশের গুলিতে নিহত হয়, ঠিক আছে। সার্জেন্ট জহুরুল হক, ঠিক আছে, 17 নং আসামি ছিল, উনি সর্বপ্রথম কি হয়, 15 ফেব্রুয়ারি পুলিশের গুলিতে কি হয়, নিহত হয়, হ্যাঁ। আর 18 ফেব্রুয়ারি নিহত হয় কে, তোমরা জানোই না ওনার নাম সবাই। 18 ফেব্রুয়ারি যে নিহত হয় তার নাম ছিল ডক্টর শামসুজ্জোহা,
আছে, শামসুদ্দোহা। ঠিক আছে, তাহলে 18 ফেব্রুয়ারি কে নিহত হয়? ডক্টর শামসুদ্দোহা। উনি কি ছিল? রাজশাহী বিশ্ববিদ্যালয় ছিল। হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছিল, খুব ইম্পর্টেন্ট। উনি হলো প্রথম বুদ্ধিজীবী ছিল, শহীদ। হ্যাঁ, প্রথম বুদ্ধিজীবী শহীদ। ঠিক আছে, তাহলে প্রথম বুদ্ধিজীবী শহীদ কে ছিল? প্রথম বুদ্ধিজীবী শহীদ ছিল ডাক্তার শামসুদ্দোহা। ঠিক আছে, ডক্টর শামসুদ্দোহা। তাহলে 15 ফেব্রুয়ারি মারা গেছিল সাজ্জাদ জহুরুল হক, আর 18 ফেব্রুয়ারি মারা গেছে ডক্টর শামসুদ্দোহা। উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিল এবং উনি সর্বপ্রথম কি প্রথম বুদ্ধিজীবী শহীদ। উনি প্রথম বুদ্ধিজীবী শহীদ। ঠিক আছে, উনি প্রথম বুদ্ধিজীবী শহীদ। পরবর্তী 23 ফেব্রুয়ারি, ঠিক আছে, 23 ফেব্রুয়ারি ওই যে আমরা বললাম সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ যে ছিল, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের কি সভাপতি ছিল? তোফায়েল আহমেদ। কি করলো? তোফায়েল আহমেদ এই বঙ্গবন্ধুকে, ঠিক আছে, তোফায়েল আহমেদ কি করলো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দিল, বঙ্গবন্ধু উপাধিতে ঘোষণা করলো। হ্যাঁ, তাহলে এটা একদম ইনফিনিটি স্টার। যদি বলো যে ভাই একটা জিনিস মনে রাখবো, ঠিক আছে, এটা মনে রাখতেই হবে। ঠিক আছে, তাহলে আমরা বলছি কয় তারিখে? 23 ফেব্রুয়ারি। 23 ফেব্রুয়ারি কে বলছি? সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে, ছাত্র সংগ্রাম পরিষদ। ঠিক আছে, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের কি সভাপতি তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে কি করলো? বঙ্গবন্ধু উপাধি ঘোষণা করলো। কত তারিখে? 23 ফেব্রুয়ারি। ঠিক আছে, কোথায়? রেসকোর্স ময়দান, তৎকালীন রেসকোর্স ময়দানে। হ্যাঁ, বর্তমান সৌরাজ্য উদ্যান যেটা। তাহলে ঠিক আছে, আর আমরা বলছিলাম মনে আছে তো 3রা মার্চ কে করছিল? আসম আব্দুর রব। আসম, একবার মনে রাখবো এটা। হ্যাঁ, আব্দুর রব। ঠিক আছে, আসম আব্দুর রব কি করছিল? বঙ্গবন্ধুকে জাতির জনক ঘোষণা করছিল। ঠিক আছে, কোথায়? পল্টন ময়দানে। ঠিক আছে, পল্টনে। দেখো দুইটাকে একবারে মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দুইটা ইনফিনিটি স্টার। বঙ্গবন্ধু রিলেটেড এই দুইটা তথ্য এত বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা তুমি ইনশাআল্লাহ এবার একটা পাইতেই পারো। তাহলে 23 ফেব্রুয়ারি বলছি তোফায়েল আহমেদ বঙ্গবন্ধু ঘোষণা করছে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে রেসকোর্স ময়দানে। 3রা মার্চ 1971 কেন্দ্রে। হ্যাঁ, আর এটা কিন্তু 1969। আচ্ছা, এই 3রা মার্চ 1971 সালে আসম আব্দুর রব বঙ্গবন্ধুকে জাতির জনক ঘোষণা করছে। কোন ময়দানে? পল্টন ময়দানে। ঠিক আছে, পল্টন ময়দানে বঙ্গবন্ধু কি করছে? জাতির জনক ঘোষণা করছে। আর তোফায়েল আহমেদ কি করছে? বঙ্গবন্ধু কি করছে? উপাধিতে ভূষিত করছে। কত তারিখে? 23 ফেব্রুয়ারি 1969। আর 3রা মার্চ 1971 এটা আসম আব্দুর রব, উনি বলছে জাতির জনক। আর হলো তোফায়েল আহমেদ, উনি বলছে বঙ্গবন্ধু। এটা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আন্ডার থেকে। ঠিক আছে, এটা পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। এটুকু পর্যন্ত ক্লিয়ার হলে তারপর আমরা চলে যাবো। তাহলে 69 ঘটনা এতটুকু মনে রাখলে এনাফ। ইনশাল্লাহ তুমি কমন পাবো। গণনা প্রদান থেকে এর বাইরে কোনো তথ্য নাই। ওকে, বা তোমাদের লেভেল আসলে আর বেশি কিছু জানার দরকার নেই। ঠিক আছে, তাহলে আমাদের 66 ঘটনা শেষ, 68 ঘটনা শেষ, 69 ঘটনা শেষ। ঠিক আছে, আমরা 70 ঘটনায় চলে যাবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে 1970 নির্বাচন। 70 কি নির্বাচন? হ্যাঁ, 1970 নির্বাচন। হ্যাঁ, 1970 নির্বাচন ছিল। নির্বাচনের ইশতেহার কি ছিল? নির্বাচনের ইশতেহার ছিল 6 দফা। 1970 নির্বাচনের ইশতেহার কি ছিল? 6 দফা। 1970 যে নির্বাচন ছিল, এই নির্বাচনের ইশতেহার ছিল কি? 6 দফা। প্রতীক কি ছিল? নৌকা। ঠিক আছে, প্রতীক কি ছিল? নৌকা। ঠিক আছে, এই তো এইখানে যে 1970 যে নির্বাচনটা ছিল, নির্বাচনটা দুই ভাগে হয়েছিল। একটা হলো জাতীয় নির্বাচন, ঠিক আছে, আরেকটা হলো প্রাদেশিক নির্বাচন। ঠিক আছে, একটা জাতীয় নির্বাচন আর এটা কি বলছি? প্রাদেশিক নির্বাচন। ঠিক আছে, জাতীয় নির্বাচন আর প্রাদেশিক নির্বাচন। এটা হলো এটা হয়েছিল 7 ডিসেম্বর। ঠিক আছে, 7 ডিসেম্বর 1970। আর এটা হয়েছিল 17 ডিসেম্বর 1970। ঠিক আছে, একটু মনে রেখো। মোট আসন কয়টা ছিল? জাতীয় নির্বাচনের আসন ছিল হলো 313টা। ঠিক আছে, 313টি। ঠিক আছে, আর প্রাদেশিক নির্বাচনের আসন ছিল 310টা আসন ছিল এগুলা। ঠিক আছে, তাহলে কি বলছি? তারিখগুলো মোটামুটি একটু দেখো, আর যদি না মানে বেশি কঠিন লাগে দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, তাহলে বলছি 7 ডিসেম্বর আর 17 ডিসেম্বর। ঠিক আছে, আর 1970 সাল যেটাই, এটার মোট আসন ছিল 313টা, এটার মোট আসন ছিল 310টা। ঠিক আছে, এখন এর মধ্যে 313টা যে আসন ছিল, এই 313টা আসনের মধ্যে কি আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের কি করছিল? 169টা যে আসন ছিল তার মধ্যে জয়লাভ করছিল 166টা আসনে। আচ্ছা, এটা আমি এদিকে লিখে দিই, এটুকু মুছে দিলাম।
এই যে 313টা আসন ছিল, বলছিলাম জাতীয় পরিষদে 313টা আসন ছিল, এর মধ্যে পূর্ব পাকিস্তানের আসন ছিল হলো 169টি, ঠিক আছে, আর পশ্চিম পাকিস্তানে ছিল 144টি। এই যে পূর্ব পাকিস্তান 169টা, এর মধ্যে আওয়ামী লীগ 166টি আসন লাভ করে, ঠিক আছে। তাহলে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে আমি বলছি যে জাতীয় নির্বাচনে মোট 313টা আসনের 169টা আসন পূর্ব পাকিস্তানে, 144টা আসন পশ্চিম পাকিস্তানে, এবং এই পূর্ব পাকিস্তানের 169টা আসনের মধ্যে কি করছিল আওয়ামী লীগ 166টি আসন লাভ করছিল। আর প্রাদেশিক যে নির্বাচন ছিল, প্রাদেশিক নির্বাচনের মোট আসন সংখ্যা ছিল 310টা, এর মধ্যে আওয়ামী লীগ কি করে 298টা আসন নিয়ে জয়লাভ করে, ঠিক আছে। তাহলে আওয়ামী লীগ দুই জায়গায় কি করছিল, সংখ্যাগরিষ্ঠতার সহিত কি করছিল, নির্বাচনে জয়লাভ করছিল। ওকে, এই তাহলে মোটামুটি বলে ইশতেহার ছিল 6 দফা, প্রতীক ছিল নৌকা, জাতীয় নির্বাচনের মোট আসন ছিল 313টা, প্রাদেশিক নির্বাচনের মোট আসন ছিল 310টা, এর মধ্যে আওয়ামী লীগ লাভ করছে হলো কি পূর্ব পাকিস্তানের 166টি আসন, আর প্রাদেশিক নির্বাচনে কি 298টা আসন, এবং দুই জায়গায় কি হয় আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতার সহিত কি করে জয়লাভ করে, ঠিক আছে। এই মোটামুটি এটি পর্যন্ত ক্লিয়ার আছে কিনা দেখো। তাহলে আমাদের মোটামুটি ঘটনা, এরপরে 71-এর ঘটনায় চলে গেছি। 71 জানুয়ারি ফেব্রুয়ারি যত কিছু নাই, মার্চ এপ্রিল অলরেডি পড়ায় ফেলছি। তাই মোটামুটি তোমাকে আমি বলতে পারি একদম 1947 সাল থেকে শুরু করে কি 1971 সালের এপ্রিল মাস পর্যন্ত তোমাকে পড়ানো হয়ে যেতেছে। মাঝখানে যে ঘটনাগুলো আছে আমরা এগুলো একটু 10 মিনিটে বলে ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ, এত বেশি ঘটনা নাই। তো চলো আমরা 1953 সালে থেকে চলে যাই। 1953 অত কিছু নাই, 1954 চলে আসো। 54 কি নির্বাচন, যুক্ত ফ্রন্টের নির্বাচন। 54 কি আছে, যুক্ত ফ্রন্ট, ঠিক আছে। 54 কি আছে, যুক্ত ফ্রন্ট। যুক্ত ফ্রন্টের যে নির্বাচন ছিল এটাকে বলা হয় ব্যালট বিপ্লব। কি বলা হয়, ব্যালট বিপ্লব, ঠিক আছে। সুন্দর করে গুছায় পড়বা, তাহলে দেখবা ভালো লাগতেছে। হ্যাঁ, আমি বললাম 1947 বলছি, 48 বলছি, 49 বলছি, 50 বলছি, 51 বলছি, 52 বলছি। 53 তেমন ইম্পর্টেন্ট কোনো ঘটনা নেই। তারপর চলে আসছে 1954। কি হচ্ছে, যুক্ত ফ্রন্ট। যুক্ত ফ্রন্টের যে বিপ্লব ছিল, মানে যে নির্বাচন ছিল, এটাকে বলা হয় ব্যালট বিপ্লব। কি বলা হয়, ব্যালট বিপ্লব, ঠিক আছে। এই নির্বাচনে কোন শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, মধ্যবিত্ত শ্রেণীর। হ্যাঁ, কোন শ্রেণীর, মধ্যবিত্ত শ্রেণীর, ঠিক আছে। এই যুক্ত ফ্রন্টের দল কটা ছিল, বোঝাই যাচ্ছে যুক্ত ফ্রন্ট মানে অনেকগুলো দল ছিল। তাহলে দল ছিল 4টা। কটা দল ছিল, 4টা দল ছিল। যুক্ত ফ্রন্টের যে নির্বাচনে ছিল, নির্বাচনে কয়টা দল ছিল, 4টা দল ছিল। দলের নাম মুখস্থ করার দরকার নেই, মোটামুটি নাম ইডি মনে রেখে তাহলেই হবে। দল কয়টা ছিল এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। দল ছিল 4টা। মোট আসন কয়টা ছিল, মোট আসন ছিল 309টা। হ্যাঁ, মোট আসন ছিল 309টা, ঠিক আছে। যুক্ত ফ্রন্ট কয়টা লাভ করছে, যুক্ত ফ্রন্ট লাভ করছে 223টি আসন। হ্যাঁ, যুক্ত ফ্রন্টের প্রতীক কি ছিল, এই টাইপের প্রতীক ছিল নৌকা, ঠিক আছে। প্রতীক কি ছিল, নৌকা। তাহলে দেখো আমি একবারে যদি বলি, আমরা ওই যে মনে আছে তো 1970-এর নির্বাচন, একবারে এই দুটা পরে ফেলবো। হ্যাঁ, 70-এ কি ছিল, জাতীয় ছিল আর প্রাদেশিক ছিল। আচ্ছা, জাতীয় কয়টা ছিল, মোট আসন ছিল 313টা, প্রাদেশিকের কয়টা ছিল 310টা। তাহলে দেখো একবারে পড়বা, যুক্ত ফ্রন্টের নির্বাচনে মোট আসন ছিল 309টা, জাতীয় নির্বাচনে 313টা, প্রাদেশিকে 310টা। যুক্ত ফ্রন্ট লাভ করছে 223টা, আর জাতীয় নির্বাচনে আমরা বলছি পূর্ব পাকিস্তানে 166টা, আর প্রাদেশিক নির্বাচনে করছিল 298টা। তাহলে দেখবে আর কোনোদিন ভুল হয়েছিল, ঠিক আছে। প্রতীক কি ছিল, এই 1970 নির্বাচনের প্রতীক ছিল নৌকা, 1954 নির্বাচনের প্রতীক ছিল কি, নৌকা, ঠিক আছে। এই তাহলে মোটামুটি এইভাবে যদি পড়ো তাহলে এবার ভুল হইতেছে না, ঠিক আছে। কোনোদিনও কোনো আসন কয়টা ছিল, কোন জায়গায় কয়টা ভোট লাভ, মানে কয়টা আসন লাভ করছে, কোন জায়গায় প্রতীক কি ছিল, একবার করে ফেলবা, ঠিক আছে। এটা ক্লিয়ার কিনা দেখো, ঠিক আছে। তাহলে বুঝলাম এটা। হ্যাঁ, এটা অনেক সময় চলে আসে কিন্তু ব্যালট বিপ্লব অনেকে ভাবে 1970-এর নির্বাচন, না, 1954 যে যুক্ত ফ্রন্টের নির্বাচন, এই যে এটাকে বলা হয় ব্যালট বিপ্লব, ঠিক আছে। আচ্ছা, তারপর চলে আসো যুক্ত ফ্রন্টের দফা কটা ছিল, এটা ইম্পর্টেন্ট। যুক্ত ফ্রন্টের দফা ছিল 21টা। যুক্ত ফ্রন্টের দফা কটা ছিল, 21টা, ঠিক আছে। আর 69 গণঅভ্যুত্থানে অনেক কিন্তু বলছিলাম আমরা, ঠিক আছে, যে আওয়ামী লীগের 6 দফা ছিল, গণতান্ত্রিক সংগ্রাম পরিষদের 8 দফা ছিল, আর কি বলে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা ছিল। এইরকম সুন্দর করে মিলাই মিলাই পড়বা, ঠিক আছে। আর আমরা বলছি যুক্ত ফ্রন্টের দফা কয়টা, 21টা। যুক্ত ফ্রন্টের দফা কয়টা, 21টা, ঠিক আছে। এই দফা যে 21টা ছিল, এটার প্রণেতা কে ছিল, ওরা অনেক সময় চলে আসে। প্রণেতা ছিল আবুল মনসুর আহমেদ। প্রণেতা কে ছিল, আবুল মনসুর আহমেদ। হ্যাঁ, প্রণেতা ছিল আবুল মনসুর আহমেদ, ঠিক আছে। এটি পর্যন্ত ক্লিয়ার করে দেখো। আর আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যুক্ত ফ্রন্টের প্রতীক কে ছিল, নৌকা, ঠিক আছে। যুক্ত ফ্রন্টের প্রতীক ছিল কি হলো, নৌকা ছিল। পরবর্তীতে যে যুক্ত ফ্রন্ট যে জয়লাভ করলো, জয়লাভ করার পর ওরা এই যে মন্ত্রী পরিষদ গঠন করা হয়, এটার মুখ্যমন্ত্রী ছিল শেরে বাংলা একে ফজলুল হক। শেরে বাংলা একে ফজলুল হক, ঠিক আছে। এটা মুখ্যমন্ত্রী কে ছিল, শেরে বাংলা একে ফজলুল হক, ঠিক আছে। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল পল্লী উন্নয়ন
পল্লী উন্নয়ন, সমবায় ও কৃষি মন্ত্রী। কৃষিমন্ত্রী কে ছিল? শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি বলছি, 1954 সালে যে যুক্তফ্রন্টের নির্বাচন ছিল ওটার মুখ্যমন্ত্রী ছিল শেরে বাংলা ফজলুল হক, আর ওটার পল্লী উন্নয়ন এবং সমবায় ও কৃষি মন্ত্রী ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এটা ইনফিনিটি স্টার মনে রাখবেন, ঠিক আছে। এই বছরের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে যুক্তফ্রন্টে বঙ্গবন্ধু কি মন্ত্রী ছিল? অনেকে ভাবে মুখ্যমন্ত্রী, কিন্তু না, যুক্তফ্রন্টে বঙ্গবন্ধু ছিল কিন্তু পল্লী উন্নয়ন, সমবায় ও কৃষি মন্ত্রী। পল্লী উন্নয়ন, সমবায় ও কৃষি মন্ত্রী, ঠিক আছে। বঙ্গবন্ধু ছিল পল্লী উন্নয়ন, সমবায় ও কি কৃষি মন্ত্রী, ঠিক আছে। এই মোটামুটি এতটুকু মনে রাখলে তোমাদের লেভেলে চলবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। আচ্ছা, 54 নির্বাচন থেকে এতটুকু মনে রাখলে চলবে। বঙ্গবন্ধুটা অবশ্যই মনে রাখো মুখ্যমন্ত্রী শেরে বাংলা ফজলুল হক ছিল। ওকে, আচ্ছা, এটা বুঝে দিলাম। তাহলে তারপর চলে আসো, আমরা একটু পাকিস্তানের শাসনতন্ত্র নিয়ে একটু কথা বলবো। মাঝখানে যে শাসনতন্ত্র ছিল এটাকে বলা হয় পাকিস্তানের শাসনতন্ত্র, ঠিক আছে। পাকিস্তানের শাসনতন্ত্র চলে আসো। পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র রচিত হয় 1956 সালে। হ্যাঁ, প্রথম যে শাসনতন্ত্র ছিল এটা রচিত হয় 1956 সালে। দ্বিতীয় শাসনতন্ত্র পাকিস্তান শাসনতন্ত্র যেটাকে বলা হয় এটা হলো 1962 সালে। এগুলো একটু মোটামুটি রিডিং দিয়ে রেখো, এত বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে। আচ্ছা, তারপর চলে আসো, আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে সম্মেলন, একটা সম্মেলন হয়েছিল টাঙ্গাইলে, তার নাম হলো কাকবাড়ি সম্মেলন। কি নাম? কাকবাড়ি সম্মেলন। হ্যাঁ, ঠিক আছে, কাকবাড়ি সম্মেলন খুব ইম্পর্টেন্ট। এটা কাকবাড়ি সম্মেলন কোথায় হয়? টাঙ্গাইলে হয়। টাঙ্গাইলে কোথায়? সন্তোষে। কোথায়? সন্তোষে। এটা লাস্ট ইয়ার বিসিএস আসছে। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, 30টা দিয়ে মনে রাখবো। তাহলে এই কাকবাড়ি সম্মেলন এটা কোথায় সংগঠিত হয়েছিল? টাঙ্গাইলের সন্তোষে, ঠিক আছে, টাঙ্গাইলের সন্তোষে। হ্যাঁ, এটা সভাপতিত্ব কে করছিল? সভাপতি ছিল মাওলানা ভাসানী। হ্যাঁ, কারণ ওনার বাসা ছিল টাঙ্গাইলে, সো কে ছিল? সভাপতি ছিল মাওলানা ভাসানী, ঠিক আছে। আর প্রধান অতিথি কে ছিল? প্রধান অতিথি ছিল হুসেন শহীদ সোহরাওয়ার্দী। হ্যাঁ, হুসেন শহীদ সোহরাওয়ার্দী। হ্যাঁ, ঠিক আছে, একটু দেখে রেখে মোটামুটি। তাহলে কাকবাড়ি সম্মেলন কোথায় হয়েছে এটা বেশি ইম্পর্টেন্ট। এটা সন্তোষে। কোথায় হয়েছে? সন্তোষে। সভাপতি কে ছিল? মাওলানা ভাসানী। প্রধান অতিথি ছিল আমরা বলছি হুসেন শহীদ সোহরাওয়ার্দী। হ্যাঁ, তারপর চলে আসে সামরিক শাসন জারি। পাকিস্তানের সামরিক শাসন জারি কয়বার জারি হয়েছিল? 2বার জারি হয়েছিল সামরিক শাসন জারি। হ্যাঁ, সামরিক শাসন জারি কত সালে হয়? খালি সালটা মনে রাখো, তোমাদের লেভেলে এত কিছু দরকার নাই, সালটা মনে রাখো। 1958 সালে। সামরিক শাসন কবে জারিত হয়? 1958 সালে। 1958 সালে, খুব ইম্পর্টেন্ট। সামরিক শাসন কবে জারিত হয়? 1958 সালে। তোমাদের সাল তারিখ দরকার নেই। আর আরেকটা জিনিস আছে এখানে, এটাকে বলা হয় মৌলিক গণতন্ত্র। এটা মাঝে মাঝে আসে, মৌলিক গণতন্ত্র। এই মৌলিক গণতন্ত্রের প্রবর্তককে, ঠিক আছে, মৌলিক গণতন্ত্রের প্রবর্তককে। অনেকে ভাবে এই মৌলিক গণতন্ত্র মানে কি জানি, মানে কে করছে, বাংলাদেশের কেউ করছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিনা, মাওলানা ভাসানী কিনা, বা এরকম কেউ কিনা, হুসেন শহীদ সোহরাওয়ার্দী কিনা, বা শেরে বাংলাকে ফজলুল হক কিনা। না, এই মৌলিক গণতন্ত্রের জনক কিন্তু বাংলাদেশের কেউ না, এটা হলো আইয়ুব খান। ওই সময় তৎকালীন প্রেসিডেন্ট কি? আইয়ুব খান। হ্যাঁ, মৌলিক গণতন্ত্রের জনককে আইয়ুব খান কিন্তু। হ্যাঁ, এটা একটু মনে রাখবে, একটু এর কারণে এটা মনে থাকে না, আমার পার্সোনালি মনে থাকতো না, খুব ঝামেলা বসতাম। পরীক্ষা আসলে মনে হয়তো বাংলাদেশের কাউকে দিতে আর কি, মৌলিক গণতন্ত্র ভালো কিছু মনে হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে বাংলাদেশের কাউকে দিতে ইচ্ছা করে, কিন্তু মৌলিক গণতন্ত্রের প্রবর্তককে কি বলছি আমরা? মৌলিক গণতন্ত্রের প্রবর্তককে আইয়ুব খান, ঠিক আছে। এই তারপরে চলে আসো শিক্ষা আন্দোলন, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এগুলো মুছিয়ে দিই। মোটামুটি যতটুকু অল্প অল্প বলছি এগুলো অল্প অল্প মনে রাখলেই চলে, এর ভিতরে আসলে এত বেশি ডিটেলসে যায় না। তারপরে চলে আসো শিক্ষা আন্দোলন। পরীক্ষায় এটাই তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট যে শিক্ষা আন্দোলন কত সালে হয়েছে, ঠিক আছে। এটা 1962 সাল। কত সাল? 1962 সাল। ওই সময় যে তৎকালীন শিক্ষা কমিশন ছিল এটার নাম কি ছিল? শরীফ শিক্ষা কমিশন। শরীফ শিক্ষা কমিশন, ঠিক আছে। শরীফ শিক্ষা কমিশন কি নাম ছিল? শরীফ শিক্ষা কমিশন। কত সালে? 1962 সালে। এবং উনি কি বলছিল? উনি বলছিল শিক্ষা এমন কোন জিনিস নয় যা বিনামূল্যে পাওয়া যায়, ঠিক আছে। শরীফ শিক্ষা কমিশন কি ছিল? কয় সদস্য বিশিষ্ট ছিল? 11 সদস্য বিশিষ্ট। 11 জন ছিল, ঠিক আছে, 11 জন সদস্য ছিল। শরীফ শিক্ষা কমিশনের সদস্য কতজন ছিল? 11 জন। উনি কি বলছিল? শিক্ষা এমন কোন জিনিস নয়, শিক্ষা এমন কোন জিনিস নয়, ঠিক আছে, যা বিনামূল্যে পাওয়া যায়। ঠিক আছে, উনি কি বলছিল? শিক্ষা এমন কোন জিনিস নয় যা বিনামূল্যে পাওয়া যায়। এর ভিত্তিতেই পরবর্তী 1962 সালে কি হয়?
সারা দেশ সহ শিক্ষা আন্দোলন শুরু হয়। কার বিরুদ্ধে? এই শরীফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে কোন শিক্ষা কমিশন ছিল 1962 সালে? শরীফ শিক্ষা কমিশন। কতজন সদস্য ছিল? 11 জন। এটা কত সালে আন্দোলন করে, মানে কি বলছিল ওনারা? শিক্ষা এমন কোন জিনিস নয় যা বিনামূল্যে পাওয়া যায়, ঠিক আছে? এই জন্য পরবর্তীতে সারা দেশব্যাপী 1962 সালে এই শিক্ষা আন্দোলন শুরু হয়। ওকে, এই এতটুকু মনে রাখলে চলবে, ঠিক আছে? শিক্ষা আন্দোলন থেকে এতটুকু কথা ইম্পর্টেন্ট। তারপরে চলে আসো দ্বিতীয় সামরিক শাসন জারি। হ্যাঁ, তাহলে প্রথম সামরিক শাসন কত সালে বলছিলাম, মনে আছে তো? প্রথমটা বলছিলাম 1958 সালে, ঠিক আছে? আর দ্বিতীয় সামরিক শাসন জারি হয়েছে 1962 সালে, ঠিক আছে? পরবর্তীতে আবার দ্বিতীয় সামরিক শাসন জারি হয়। এটা খালি একটু মনে রেখে দিলেই হবে। আর এই সময় আরেকটা ঘটনাবলী হয়, এই 1962 সালে সেটা পাকিস্তানের যে রাজধানী ছিল, ঠিক আছে? রাজধানী কি ছিল? তৎকালীন রাজধানী ছিল করাচি। এই করাচি থেকে পরবর্তী কি করছে? ইসলামাবাদে নেওয়া হয়েছে। একটু মনে রেখো, 1962 সালে পাকিস্তানের রাজধানী করাচি থেকে কই রাখা হয়েছে? ইসলামাবাদে নেওয়া হয়েছে, ঠিক আছে? এই আর লাস্ট যেটা আছে আমাদের আরেকটু, যেটা সেটা পাক ভারত যুদ্ধ। একটু অল্প বলে শেষ করে দেবো আজকে, লাস্ট টপিক সেটা পাক ভারত যুদ্ধ। পাক ভারত যুদ্ধ, ঠিক আছে? পাক ভারত যুদ্ধ কত সালে হয়েছিল? 1965 সালে। কি নিয়ে? কাশ্মীর নিয়ে, ঠিক আছে? কি নিয়ে হয়েছে? কাশ্মীর নিয়ে হয়েছে, ঠিক আছে? কি বলছি, পাক ভারত যুদ্ধ যে আছে, পাক ভারত যুদ্ধটা কই হয়েছে? 1965 সালে কাশ্মীর নিয়ে হয়েছিল, ঠিক আছে? আর এই কোন চুক্তির মাধ্যমে ঠিক হয়েছিল? তার নাম তাসখন্দ চুক্তি। তাসখন্দ চুক্তি। এই এতটুকু মনে রেখো, তাহলে হবে, ঠিক আছে? এই মোটামুটি, ঠিক আছে? আমরা হলো তাহলে 1947 সাল থেকে শুরু করে 1971 সালের এপ্রিল মাস পর্যন্ত মোটামুটি এই 3টা লেকচারের মধ্যে কভার করার চেষ্টা করছি। যারা আমাদের আগের লেকচারগুলো দেখো নাই, অবশ্যই দেখে নিবা, আমাদের ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই দেখে নিবা। ইনশাআল্লাহ এতটুকু যদি তুমি জানো, আমি বিশ্বাস করি তুমি মেডিকেল ইনশাআল্লাহ 4 থেকে 5 নাম্বার, ঠিক আছে? 5 নাম্বার তুমি পুরোপুরি কমন পাবে ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবা। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না, তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।